প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের নমুনা প্রশ্ন থেকে অষ্টম অধ্যায়ের জন্য সৃজনশীল প্রশ্ন নং 7 নিয়ে। তো এই প্রশ্নের মধ্যে আমরা প্রথমে দেখব কিভাবে আমরা 3 ঘর নগদান বই প্রস্তুত করতে পারি, এবং এরপরে আমরা দেখব অর্থাৎ 3 ঘর নগদান বইয়ের পরে আমরা দেখব কিভাবে আমরা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে পারি। তো প্রথমে আমরা 3 ঘর নগদান বইটা দেখব, এবং আমাদের সকলের জন্য এই 3 ঘর নগদান বইটা একটু সময় সাপেক্ষ একটা ব্যাপার, এবং এটা খুবই একটু টাফ একটা ব্যাপার আমরা বলতে পারি, কারণ অনেক বড় একটা ছক এবং অনেক বড় একটা ছকের মধ্যে অনেকগুলো তথ্য আমাদের একসাথে এন্ট্রি করতে হয়। তো প্রথমেই আমরা যদি লেনদেনগুলো ভালোভাবে বুঝতে পারি, অর্থাৎ কোন লেনদেনগুলো দ্বারা কি বোঝানো হয়েছে, কোন লেনদেনটা আমাদের নগদান বই অথবা নগদ প্রদান জাবেদার কোন পাশে যাবে, এটা যদি প্রথমে আমরা একদম এক পলকে বুঝে ফেলতে পারি, তাহলে পরবর্তীতে আমাদের প্রশ্নটা সলভ করা ইজি হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা একটু দেখি, জানুয়ারি 1 তারিখে বলা হয়েছে নগদ উদ্বৃত্ত আছে 30,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত আছে 25,000 টাকা। তার মানে দেখো আমাদের নগদ পাশে ডেবিট উদ্বৃত্ত বলা হয়েছে, তাহলে আমরা ডেবিট পাশে নগদের ঘরে প্রথমে উদ্বৃত্তটা বসাবো 30,000, এবং যেহেতু বলা হয়েছে ব্যাংক জমাতিরিক্ত আছে 25,000, সেই জন্য আমরা আমাদের ব্যাংকের ঘরটা বসাবো হচ্ছে ক্রেডিট সাইডে। তার মানে ক্রেডিট সাইডে ব্যাংকের ঘরে আমরা বসিয়ে দিব 25,000 টাকা ব্যালেন্স বিডি। এরপর দেখতে পাচ্ছি জহির ট্রেডার্স থেকে 5% বার্তায় 10,000 টাকার পণ্য ক্রয়। যেহেতু এখানে বলা হয়েছে জহির ট্রেডার্স থেকে, তার মানে আমরা বুঝতে পারছি এটা ধারে হয়েছে, সো এটা কিন্তু আমাদের নগদ প্রাপ্তি জাবেদা অথবা নগদান বই কোনোটাতেই অন্তর্ভুক্ত হবে না। এরপর দেখতে পাচ্ছি মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে 1,500 টাকা নিলেন। মালিক যখন তার নিজের প্রয়োজনে ব্যবসা থেকে কোনো কিছু উত্তোলন করবে বা কোনো কিছু নিয়ে যাবে, সেটাকে আমরা উত্তোলন হিসেবে ধরে নিই। তাহলে যেহেতু এটা উত্তোলন হয়েছে, আমাদের প্রদান পাশে চলে যাবে, অর্থাৎ ক্রেডিট সাইডে চলে যাবে, আমরা নগদের ঘরে বসাবো 1,500 টাকা। এরপর দেখতে পাচ্ছি পরবর্তীতে বলা হয়েছে সোহেব ব্রাদার্সকে 9,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 8,600 টাকা প্রদান করা হলো। তো এটা আমাদের প্রদান পাশে চলে যাবে, অর্থাৎ আমরা যদি প্রদান জাবেদা করি সেক্ষেত্রে প্রদান জাবেদার মধ্যে এটা অন্তর্ভুক্ত হবে। তারপর বলা হয়েছে পণ্য ক্রয় করে চেকে মূল্য পরিশোধ করা হয়েছে, তার মানে আমরা ব্যাংকে পুরো মূল্যটা পরিশোধ করেছি বা ব্যাংকের দ্বারা মূল্যটা পরিশোধ করেছি। কর্মচারীর বেতন প্রদান করা হয়েছে 4,000 টাকা। তো কর্মচারীর বেতন যেহেতু প্রদান করেছি, এটাও কিন্তু আমাদের প্রদান জাবেদার মধ্যেই অন্তর্ভুক্ত হবে। এরপর দেখতে পাচ্ছি মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় করলেন। আচ্ছা, এখানে বলা হয়েছে যে মালিক তার নিজের অর্থ দিয়ে ব্যবসার জন্য বা ব্যবসায়কে একটা আসবাবপত্র দিয়ে দিয়েছে। তাহলে মালিক যখন নিজের তহবিল থেকে ব্যবসা প্রতিষ্ঠানকে যে কোনো কিছু দিবে, সেটাকে আমরা সাধারণত ধরে নেই মূলধন হিসেবে। তাহলে এখানে যে আসবাবপত্রটা দেওয়া হয়েছে, সেই আসবাবপত্রটাও কিন্তু আমরা মূলধন হিসেবে ধরে নিব। তাহলে মূলধন হিসেবে যদি আমরা ধরে নিই, এটাও কিন্তু নগদ কোনো লেনদেন নয়। যেহেতু এটা কোনো নগদ লেনদেন নয়, তাই এটাও কিন্তু আমাদের নগদ প্রদান জাবেদা বলো অথবা নগদান বই বলো, কোনোটার মধ্যেই অন্তর্ভুক্ত হবে না। তারপর দেখতে পাচ্ছি সুমনের নিকট থেকে 3,850 টাকা পাওয়া গেল এবং 150 টাকা বার্তা দেওয়া হলো। যেহেতু আমরা পেয়েছি, তার মানে এটা আমাদের প্রাপ্তি পাশে চলে যাবে। প্রাপ্তি পাশে আমরা নগদের ঘরে বসাবো 3,850 টাকা এবং বার্তার ঘরে বসাবো 150 টাকা। এরপর জহির ট্রেডার্সের পাওনা 9,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,350 টাকা প্রদান করা হলো। তার মানে আমরা তাকে প্রদান করেছি 9,350 টাকা, এবং বাকি যে টাকাটা অর্থাৎ বাকি 150 টাকা আমাদের এখানে বার্তা তৈরি হয়েছে। আচ্ছা, সবার শেষে যে এন্ট্রিটা দেওয়া আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি এবং এটা একদমই ডিফারেন্ট একটা এন্ট্রি। এখানে বলা হয়েছে নগদ উদ্বৃত্ত 2,500 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো।
তার মানে এই যে এতক্ষণ যাবত আমরা যতগুলো লেনদেন করেছি প্রত্যেকটা লেনদেন শেষে আমাদের যতটুকু টাকা হাতে থাকবে, অর্থাৎ আমরা ঠিক যেভাবে ব্যালেন্স সিডি বের করি, এখানে প্রথমে আমাদের রাফ করে ব্যাংকের সিডিটা বের করে দেখতে হবে, এখানে ব্যাংকের সিডি এখানে নগদের সিডিটা বের করে দেখতে হবে সিডিটা কত হয় বা উদ্বৃত্তটা কত হয়। এবার সেই উদ্বৃত্ত টাকা থেকে 2500 টাকা উদ্বৃত্ত রেখে বাকি টাকা আমরা ব্যাংকে জমা দিয়ে দিব। তাহলে বাকি টাকা যদি ব্যাংকে জমা দিয়ে দেই, এখানে একটা কন্ট্রা এন্ট্রির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, তার মানে এখানে আমাদের একটা কন্ট্রা এন্ট্রি করতে হবে। তাহলে দুইটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের উদ্বৃত্ত প্রথমে রাখতে হবে 2500 টাকা, তারপরে আমাদের এখান থেকে বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা ব্যাংকে জমা দিয়ে দিব। সো যখন ব্যাংকে জমা দিয়ে দেই সেটাকে কিন্তু আমরা কন্ট্রা এন্ট্রির মাধ্যমে দেখাই। সো এখানে আমাদের একটা কন্ট্রা এন্ট্রি করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাই। যে লেনদেনগুলো নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না সেগুলোর সাধারণ জাবেদা দাখিলা দাও। আচ্ছা, নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না আমরা অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছি। একটা হচ্ছে জহির ট্রেডার্স থেকে 5% বাট্টায় 10,000 টাকার পণ্য ক্রয়। তাহলে দেখো এখানে জাবেদাটা কি হবে, ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব আমরা ব্র্যাকেটে লিখে দিব জহির ট্রেডার্স ক্রেডিট। এবার যদি আমরা টাকার অ্যামাউন্টটা দেখি, 10,000 টাকার 5% হবে 500 টাকা। তাহলে 10,000 টাকা থেকে 500 টাকা মাইনাস করলে টাকার অ্যামাউন্ট হচ্ছে 9,500 টাকা। এটা গেল প্রথম জাবেদা। এবার দ্বিতীয় যে লেনদেনটা অন্তর্ভুক্ত হবে না সেটা আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি। মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় করে দিলেন। তাহলে দেখো এটার জাবেদাটা হবে কি, এখানে জাবেদা হবে আসবাবপত্র হিসাব, যেহেতু আসবাবপত্রের পরিমাণ তৈরি হলো তাই আসবাবপত্র হিসাব ডেবিট 13,000 টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু মালিক এখানে প্রদান করেছে, মালিক যা কিছু প্রদান করবে সব কিছু হয়ে যাবে মূলধন হিসাব, তাহলে এখানে মূলধন হিসাব হয়ে যাবে ক্রেডিট। তাহলে এই দুইটা জাবেদাই কিন্তু আমাদের নগদান বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আমরা এখানে ব্যাখ্যা ব্যতীত ঠিক এভাবেই জাবেদার ছক করে লিখে দিব। আচ্ছা, ঠিক দেখো এভাবে আমরা প্রথমে লিখব 3 তারিখের লেনদেনটা এবং তারপর লিখব 25 তারিখের লেনদেনটা। অবশ্যই এখানে আমাদের জাবেদার ছক করতে হবে। জাবেদার ছক ছাড়া কখনোই জাবেদা করা সম্ভব নয়, এবং জাবেদার ছক ছাড়া আমরা যদি জাবেদা করি তাহলে আমাদের নাম্বার কাটা যাবে। তো অবশ্যই ছক করতে হবে। আচ্ছা, এরপর চলে যাই খ নাম্বার প্রশ্ন। বলা হয়েছে 1, তারপরে 28, 29, 31, অর্থাৎ 1, 28, 29, 31 এই 4টা লেনদেনের জন্য আমাদের নগদান বই প্রস্তুত করতে হবে, 3 ঘরা নগদান বই। তাহলে প্রথমে আমরা চলে আসি আমাদের নগদান বইয়ের ছক। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 ঘরা নগদান বইয়ের ছক, অনেকগুলো কলাম আমরা এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা এখানে 1 তারিখের লেনদেনটা নিয়ে আসব। আমরা এখানে জানুয়ারির 1 তারিখে নগদ উদ্বৃত্ত পাচ্ছি 30,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত পাচ্ছি 25,000 টাকা। তার মানে দুই পাশে, অর্থাৎ এই ডেবিট পাশ এবং এই ক্রেডিট পাশ দুই পাশেই কিন্তু আমাদের এন্ট্রিটা হবে। তাহলে প্রথমে আমরা জানুয়ারির 1 তারিখ ব্যালেন্স বিডি লিখতে পারি, ডেবিট পাশে নগদের ঘরে 30,000 টাকা, আবার ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি ব্যাংকের ঘরে 25,000 টাকা। এরপর চলে যাই পরবর্তীতে 28 তারিখ 3,850 টাকা পাওয়া গেল, 150 টাকা বাট্টা প্রদান করা হলো সুমনের কাছ থেকে। তাহলে যেহেতু আমরা পেয়েছি 3,850 টাকা পেয়েছি, সো এখানে লিখব প্রাপ্তি সাইডে সুমন হিসাব, তারপর আমরা নগদে পেয়েছি 3,850 টাকা এবং বাট্টা প্রদান করেছি 150 টাকা। এরপর চলে যাই 29 তারিখ জহির ট্রেডার্সের পাওনা 9,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,350 টাকা প্রদান করা হলো। ওকে, তাহলে দেখো এবার আমরা প্রদান করেছি 9,350 টাকা, তার মানে 150 টাকা আমরা এখানে বাট্টা পেয়েছি, আমরা প্রদান করেছি জহির ট্রেডার্সের কাছে। তাহলে জানুয়ারির 29 আমরা এখানে লিখব জহির ট্রেডার্স, আমরা প্রদান করেছি 9,350 টাকা এবং 150 টাকা বাট্টা পেয়েছি। এরপর
31 তারিখে চলে আসি। 31 তারিখটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এটাই আমাদের ভালোভাবে বুঝতে হবে। তাহলে এখানে প্রথমে বলা হয়েছে নগদ উদ্বৃত্ত 2500 টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিতে হবে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে রাফ করে দেখা আমাদের নগদ উদ্বৃত্তের পরিমাণটা কত থাকে। তাহলে প্রথমে আমরা একটু দেখি নগদ উদ্বৃত্তর পরিমাণটা কত। আমরা যদি নগদ উদ্বৃত্ত দেখতে চাই প্রথমে আমাদের ডেবিট সাইডটা যোগ করতে হবে। তাহলে এখানে পাচ্ছি 33,850 টাকা। তাহলে 33,850 টাকা থেকে প্রথমে আমরা 3,500 টাকা অর্থাৎ যে টাকাটা আমরা প্রদান করেছি মাইনাস করে দিলাম। মাইনাস করলে থাকছে 24,500 টাকা। মাইনাস করলে থাকছে 24,500 টাকা। এখন আমরা কি করব, এই 24,500 টাকা যেই উদ্বৃত্তটা পেলাম এই উদ্বৃত্তর টাকা থেকে এখন আমাদের বলা হয়েছে 2,500 টাকা উদ্বৃত্ত রাখতে হবে। অর্থাৎ আমাদের এসেছে 24,500 টাকা, এর মধ্যে থেকে আমরা 2,500 টাকা হাতে রাখবো, বাকি টাকা ব্যাংকে জমা দিয়ে দিব। তাহলে এখান থেকে আমরা এখন মাইনাস করি 2,500 টাকা। তাহলে দেখো 22,000 টাকা আমাদের হচ্ছে। তার মানে এই 22,000 টাকা আমরা এখন ব্যাংকে জমা দিয়ে দিব। সো এখন আমরা যে লেনদেনটা করব সেটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়ার জন্য কন্ট্রা এন্ট্রি করব। এখন আমরা যদি ব্যাংকে জমা দিই তাহলে আমাদের জাবেদাটা কি হয়, ব্যাংকে জমা দিলে জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব হয়ে যায় ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। সো এই অনুযায়ী এখন আমরা দুই পাশে 22,000 টাকার জন্য কন্ট্রা এন্ট্রিটা করব। ওকে, তাহলে আসলো ব্যাংক হিসাব ডেবিট। তো আমরা ডেবিট পাশে আসলাম, ব্যাংকের ঘরে বসাবো 22,000 টাকা। এবার দেখো যেহেতু ব্যাংকের ঘরে টাকা বসিয়েছি তাই এখানে আমরা উল্টো নামটা লিখব। উল্টো নামটা আছে নগদান হিসাব এবং যেহেতু এটা একটা কন্ট্রা এন্ট্রি সো আমরা খতিয়ানের ঘরে লিখে দিব সি। এবার চলে যাই ক্রেডিট সাইডে। নগদান হিসাব যেহেতু ক্রেডিট তাই ক্রেডিট সাইডে প্রথমে আমরা নগদের ঘরে বসালাম 22,000 টাকা। এবার আমাদের এখানে উল্টো নামটা লিখতে হবে। তাহলে যেহেতু নগদের ঘরে টাকা বসিয়েছি উল্টো নামটা হবে ব্যাংক হিসাব। যেহেতু এটা একটা কন্ট্রা তাই আমরা খতিয়ান পৃষ্ঠার ঘরে লিখে দিব সি। আচ্ছা, এবার দেখো হয়ে গেল আমাদের 31 তারিখের লেনদেন। এবার আমরা ফাইনালি আমাদের ক্লোজিং এর পালা এবং ব্যালেন্স সিডিবিটি নির্ণয় করার পালা। তাহলে প্রথমে আমরা চেষ্টা করব নগদের ব্যালেন্সটা নির্ণয় করতে, কারণ নগদের ব্যালেন্সটা সবসময় কিন্তু দেখা যায় যে ডেবিট উদ্বৃত্তই আসে। তো প্রথমে আমরা এটা যোগ করি, যোগ করলে দেখা যাচ্ছে এখানে আসছে 33,850 টাকা। সো এখানেও কিন্তু 33,850 টাকাই হবে। এবার আমাদের বলা হয়েছিল যে 2,500 টাকা আমাদের উদ্বৃত্ত রাখতে হবে। এবার আমরা ক্যালকুলেশন করে দেখব, ঠিক 2,500 টাকাই আমাদের উদ্বৃত্ত আছে। তাহলে এখানে আমরা জানুয়ারির 31 তারিখে লিখব ব্যালেন্স সিডি। এবার লাস্টে যে ব্যালেন্সটা আমরা লিখি সাধারণত সিডি লিখতে হয়, ব্যালেন্স সিডি দাঁড়াচ্ছে 2,500 টাকা। আচ্ছা, এবার আমরা ব্যাংকের ব্যালেন্সে চলে যাব। দেখো ব্যাংকটা যদি একটু খেয়াল করি ব্যাংকের কিন্তু ক্রেডিট ব্যালেন্সটাই বড়। সো ক্রেডিট ব্যালেন্সটা আগে আমরা বসাই 25,000 টাকা বসালাম। এবার ক্লোজ করে দিই আমরা দুইটা। ক্লোজ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেবিট সাইডে কম আছে, 3,000 টাকা কম আছে। তার মানে এখানে আমাদের ক্রেডিট ব্যালেন্স তৈরি হলো 3,000 টাকা। তাহলে ক্রেডিট ব্যালেন্স যেহেতু তৈরি হলো আমরা এখানে লিখে দিব ব্যালেন্স সিডি 3,000 টাকা। আচ্ছা, তাহলে সবগুলো লিখে ফেললাম। এখন আমাদের পরবর্তী মাসেরটা নির্ণয় করার পালা। অনেকে আমরা এই জায়গাটাতেই ভুল করি। তো এই ব্যালেন্সটা চলে যাবে এখানটাতে, অর্থাৎ এখানে আমরা এখানে লিখব, এখানে আমরা এই ব্যালেন্সটা লিখব এই জায়গাটাতে এবং এই ব্যালেন্সটা লিখব এইখানটাতে, অর্থাৎ উল্টো হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। আমরা রিভার্স করে এখানে আমাদের ব্যালেন্সটা লিখে দিব। তাহলে প্রথমে আমরা লিখি, শুরুতে আমরা লিখব ডেবিট ব্যালেন্সটা। তাহলে যেহেতু এটা জানুয়ারি মাস, পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি, ডেবিট ব্যালেন্স হবে নগদের ঘরে 2,500 টাকা আর ক্রেডিট ব্যালেন্স হবে ব্যালেন্স বিডি
ব্যাংকের ঘরে 3000 টাকা। সো এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ব্যালেন্সটা চলে যাবে এই সাইডে, এই ব্যালেন্সটা চলে আসবে এই সাইডে। তাহলে দেখো এই ছিল আমাদের 3 ঘরা নগদান বই। এখন আমরা চলে যাই আমাদের গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে জানুয়ারি 5 থেকে 20 তারিখের লেনদেন। শুধুমাত্র 5 থেকে 20, 5 থেকে 20-এর মধ্যে এই যে 4টা লেনদেন, এই 4টা লেনদেনের জন্য আমাদের এখন নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে হবে। তাহলে প্রথমে দেখো, প্রথমে বলা হয়েছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে 1500 টাকা নিলেন। তো আমরা এখন নগদ প্রদান জাবেদা প্রস্তুত করব। নগদ প্রদান জাবেদার ক্ষেত্রে আমরা প্রথমে তারিখ দিব জানুয়ারির 5। বলা হয়েছে মালিক নিলেন 1500 টাকা নিলেন, তার মানে এটা উত্তোলন হিসাব হয়ে যাবে। তাহলে উত্তোলন হিসাব। এবার দেখো উত্তোলন হিসাব নামে কিন্তু আমরা ডেবিট সাইডে কিচ্ছু দেখতে পাচ্ছি না, সেখানে আমরা অন্যান্যর ঘরে লিখে দিব 1500 টাকা, এবং যেহেতু নগদ প্রদান জাবেদা অবশ্যই নগদের ঘরে আমাদের টাকাটা বসে যাবে 1500 টাকা। তারপর দেখতে পাচ্ছি 10 তারিখ সোহেব ব্রাদার্সকে 9000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 8600 টাকা প্রদান করা হলো। তাহলে আমরা এখানে লিখব জানুয়ারির 10 তারিখ সোহেব ব্রাদার্স, আমরা এখানে 9000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 8600 টাকা প্রদান করেছি, তার মানে আমরা বারটা পেয়েছি 400 টাকা। 9000 টাকা আমাদের টোটাল প্রদেয় হিসাব ছিল, আমরা 8600 টাকা প্রদান করেছি এবং 400 টাকা বারটা পেয়েছি। ওকে, এরপরে দেখতে পাচ্ছি পণ্য ক্রয় করে চেকে মূল্য পরিশোধ করা হয়েছে। যদিও এটা চেকে পরিশোধ করা হয়েছে, আমরা যখন নগদ প্রদান জাবেদা প্রস্তুত করি সেক্ষেত্রে আমরা ধরে নিই ব্যাংকের সকল লেনদেনই নগদে সংগঠিত হয়েছে, তাই এটাকেও আমরা ধরে নিব নগদে সংগঠিত হয়েছে। এবং পণ্য ক্রয় 7000 টাকা, তাহলে আমরা লিখব জানুয়ারির 15 পণ্য ক্রয়। এখন তোমরা চাইলে এটাকে ক্রয়ও লিখতে পারো অথবা এভাবে গ্যাপও রাখতে পারো, কারণ ক্রয় নামে আমরা এখানে একটা কলাম দেখতেই পাচ্ছি। যেহেতু ক্রয় নামে একটা কলাম লেখাই আছে, তাই এটার নাম আর আলাদা করে আমাদের না লিখলেও চলবে। 20 তারিখের লেনদেনে বলা হয়েছে কর্মচারী বেতন প্রদান 4000 টাকা। তাহলে জানুয়ারির 20, এখানে যেহেতু বেতন হিসাব নামে আমাদের কোনো এন্ট্রি নেই, তাই আমরা এখানে লিখে দিব বেতন হিসাব এবং অন্যান্যর ঘরে বসাবো টাকার অ্যামাউন্টটা। আমরা প্রদান করেছি 4000 টাকা, তাহলে অন্যান্যর ঘরে বসাবো 4000 টাকা এবং নগদের ঘরে বসাবো 4000 টাকা। তো সবগুলো এন্ট্রি আমরা বসিয়ে ফেললাম। এবার আমরা আমাদের অ্যান্সারগুলো বের করব। দেখো প্রথমে এখানে আসছে 7000 টাকা, এখানে 9000 টাকা, এটা যদি আমরা যোগ করি তাহলে 5500 টাকা, 400 টাকা। এবার ফাইনালি এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে দাঁড়াচ্ছে 21100 টাকা। ওকে, এবার সবগুলো একসাথে আমরা ক্লোজ করে দিব, তাহলে আমাদের নগদ প্রদান জাবেদা কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু এন্ট্রি আমরা এখানে দেখেছি, যেমন 3 ঘরা নগদান বইয়ের মধ্যে উদ্বৃত্ত হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়ার কথা বলা হয়েছে। সো এই এন্ট্রিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি। আশা করছি পুরো সৃজনশীল প্রশ্নটাই, অর্থাৎ 3 ঘরা নগদান বই এবং নগদ প্রদান জাবেদা, পুরো সৃজনশীলটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং পুরো লেনদেনটাই ক্লিয়ার হতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।